চলুন আমরা একটু সময়ের পেছনে ফিরে যাই, একদম লেট ক্রিটেশিয়াস যুগে। ভাবুন তো, এমন একটা পৃথিবী যার দখল ছিল বিশাল বিশাল সব ডাইনোসরদের হাতে। চারদিকে শুধু দৈত্যাকার প্রাণী, আর তাদের হাঁটা চলার দাপটে মাটি পর্যন্ত কাঁপছে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? যখন শিকারীরাই ছিল দুনিয়ার রাজা, তখন কি এমন কেউ ছিল যাকে তারাও ভয় পেত? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। দেখুন, ডাঙার ওপর তাদের রাজত্ব নিয়ে কোনো প্রশ্নই ছিল না। টাইরানোসরাস রেক্সের মতো ভয়ঙ্কর শিকারীর সামনে দাঁড়ানোর সাহস সত্যি বলতে কারোই ছিল না। তবে ওই ডাঙার রাজাদের রাজত্বের ঠিক পাশেই জলের গভীরে কিন্তু লুকিয়েছিল আরও বড় এক আতঙ্ক, এমন এক শক্তি যা স্থলের রাজাদেরও চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখত। তো এই প্রাণীরা যে জগতে বাস করত, সেটা ছিল এক কথায় বিশাল বিপদ আর ভয়ঙ্কর সব লড়াইয়ের জায়গা। এখানে টিকে থাকার একটাই নিয়ম ছিল, লড়াই করা। আচ্ছা, প্রথমে পরিচয় করা যাক ডাঙার আনডিসপিউটেড চ্যাম্পিয়নের সাথে, মানে টাইরানোসরাস রেক্স। এর ক্ষমতা এতটাই প্রশ্নাতীত ছিল যে যখন এর আসল প্রতিদ্বন্দ্বীর কথা আমরা জানব, তখন লড়াইটা আরও জমে উঠবে। এবার তাহলে আসা যাক আমাদের আজকের মূল চরিত্রটির কথায়। এমন এক প্রাণী যার নামের মধ্যেই ওর ভয়াবহতার একটা ইঙ্গিত লুকিয়ে আছে। এর নামটাই হল ডাইনোসুকাস, গ্রিক ভাষায় যার মানে হল ভয়ঙ্কর কুমির। আর এই নামটা থেকেই বোঝা যায় যে জীবাশ্ম বিজ্ঞানীরা যখন প্রথম এর খোঁজ পান, তখন তাদের ওপর প্রাণীটা কি প্রচণ্ড প্রভাব ফেলেছিল। এর আকারটা একবার ভাবুন তো, প্রায় ৩৯ ফুট লম্বা, মানে আজকের দিনের সবচেয়ে বড় যে নোনা জলের কুমির তার প্রায় দ্বিগুণ, একটা স্কুল বাসের থেকেও লম্বা। আজকের দিনের কুমিরের সাথে তুলনা করলেই এর বিশালত্বটা আরও ভালোভাবে বোঝা যায়। এখনকার কুমির যেখানে বড়জোর ২২ ফুট পর্যন্ত হয়, সেখানে ডাইনোসুকাস ছিল প্রায় ৩৯ ফুট লম্বা। ভাবা যায়? কিন্তু প্রশ্ন হল, এত কিছু আমরা জানলাম কিভাবে? এর পেছনে তো প্রমাণ লাগবে, তাই না? চলুন এবার সেই সব সূত্রগুলোই একটু দেখা যাক, যেগুলো থেকে জীবাশ্ম বিজ্ঞানীরা এই শিকারীর পুরো গল্পটা জানতে পেরেছেন। সবচেয়ে অবাক করা যে প্রমাণগুলো পাওয়া গেছে, তার মধ্যে একটা হলো ডাইনোসরদের হাড়ের ওপর এর কামড়ের দাগ। হ্যাঁ, এমনকি টাইরানোসরাসের হাড়েও এর বিশাল দাঁতের চিহ্ন পাওয়া গেছে। মানে শুধু একটাই প্রমাণ নয়, একদিকে যেমন টাইরানোসরের হাড়ে কামড়ের দাগ মিলেছে, তেমনি পাওয়া গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া কচ্ছপের খোলস, যা থেকে এর প্রচণ্ড শক্তির একটা আন্দাজ করা যায়। আর এর দাঁতগুলো ছিল এক কথায় একটা নিখুঁত অস্ত্র। মানে শিকারকে ছিঁড়ে ফেলার জন্য তো ধারালো দাঁত ছিলই, কিন্তু চোয়ালের পেছনের দিকে ছিল গোল আর ভোঁতা দাঁত, যেগুলো বিশেষভাবে তৈরি হয়েছিল কচ্ছপের মতো শক্ত খোলস ভাঙার জন্য। তবে হ্যাঁ, এর শক্তি নিয়ে কোনো সন্দেহ না থাকলেও ডাইনোসুকাস ঠিক কতটা বড় ছিল তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কিন্তু একটা ছোটখাটো বিতর্ক আছে। আর এটাই দেখায় যে বিজ্ঞান আসলে স্ট্যান্ডিং পরিবর্তনশীল একটা বিষয়। ওজনের দিক থেকে বলুন বা আকারের, ডাইনোসুকাস কিন্তু টাইরানোসরাস রেক্সের এক যোগ্য প্রতিযোগী ছিল। টিরেক্স যদি হয় ডাঙার রাজা, তাহলে ডাইনোসুকাস ছিল জলের আনডিসপিউটেড শাসক। একেবারে কাটায় কাটায় টক্কর। আর এখানেই বিজ্ঞানের সবচেয়ে জরুরি দিকটা চলে আসে। এই যে RT-Zip 77-এর কথাটা, এটাই আসল। মানে বিজ্ঞানে খুব বড় কোনো দাবি করতে হলে তার পেছনে সেরকমই শক্তপোক্ত যাচাই করা প্রমাণ থাকতে হয়। তো সব প্রমাণ হাতে নিয়ে এবার আমরা একটা ছবি আঁকার চেষ্টা করতে পারি, কিভাবে এই দানবটা তার পরিবেশে একছত্র রাজত্ব চালাত। ও শিকার করার কৌশলটা ছিল এক কথায় ভয়ঙ্কর আর নিখুঁত। ভাবুন, প্রথমে জলের ঘোলা পানির নিচে ওর বিশাল শরীরটা লুকিয়ে অপেক্ষা করছে, তারপর বিদ্যুতের গতিতে জল থেকে বেরিয়ে এসে আক্রমণ, আর শেষে শিকারকে টেনে জলের গভীরে নিয়ে যাওয়া, একটা নিখুঁত মৃত্যুফাদ। ওর খাবারের তালিকাটা দেখলেই বোঝা যায় ও ছিল একটা সুযোগ সন্ধানী শিকারী। বড় মাছ থেকে শুরু করে বর্মওয়ালা কচ্ছপ, এমনকি জলের ধারে অসতর্কভাবে চলে আসা ডাইনোসর, কিচ্ছু ওর হাত থেকে রেহাই পেত না। সোজা কথায়, যে কোনো ডাইনোসরের জন্য জলের কাছাকাছি যাওয়ার মানেই ছিল একটা সাক্ষাৎ মৃত্যু ফাঁদে পা দেওয়া, কারণ জলের গভীরে অপেক্ষা করত এমন এক দানব যার কাছ থেকে পালানো প্রায় অসম্ভব ছিল। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এত ভয়ঙ্কর একজন প্রতিযোগী যদি জলেই থাকে, তাহলে ক্রিটেসিয়াস যুগের আসল রাজা কে ছিল? ডাঙার শাসক নাকি জলের? ভাবার মতো বিষয়, তাই না?